শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। আজকে আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর বিজ্ঞান। তোমাদের দ্বিতীয় অধ্যায়টা নিব। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? কোষ বিভাজন। চলো আমরা পাঠে চলে যাই। কোষ বিভাজন। কোষ বিভাজন কি? প্রথমে আমরা জেনে নেব কোষ বিভাজন কি। যখন জীবকোষের বিভক্তির মাধ্যমে যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে নতুন দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। অপত্য মানে শিশু। অপত্য কোষের সৃষ্টি হয় তাকেই বলা হয় কোষ বিভাজন। কি বললাম? যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে, অর্থাৎ বিভক্তি মানে ভাগ হওয়া, বিভক্তি মানে কি? ভাগ হওয়া, ভাগ হয়ে নতুন, সম্পূর্ণ নতুন দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে কি? কোষ বিভাজন। এটা আবার দু ধরনের। যেখান থেকে যে কোষগুলোর মাধ্যমে সৃষ্টির মাধ্যমে যেটা সৃষ্টি হবে, অর্থাৎ ভেঙে যে কোষগুলো সৃষ্টি হবে সেগুলোর নাম হচ্ছে অপত্য কোষ। আর যাকে ভাঙবে, যে কোষটাকে ভাঙবে সেটা হচ্ছে কি? মাতৃকোষ। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সালামান্ডার কোষের মধ্যে কোষ বিভাজনটা প্রথম লক্ষ্য করেন। তাহলে কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কোষগুলো বিভক্ত হয়ে দুটি বা চারটি অপত্য কোষের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে দুটি ধাপ থাকবে, একটা হচ্ছে মাতৃকোষ আর একটা হচ্ছে কি? অপত্য কোষ। অপত্য কোষগুলো যেগুলা কোষ বিভাজিত হয়ে সৃষ্টি হবে সেগুলো হচ্ছে অপত্য কোষ। আর যেগুলা যাকে বিভক্ত করবে, যে কোষটাকে বিভক্ত করবে সেটা হচ্ছে কি? মাতৃকোষ। এবং কে এই কোষ বিভাজনটা প্রথম লক্ষ্য করে? কোষ বিভাজনটা লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। এবারে সবে কোষ বিভাজন কত প্রকার সেটাতে চলে যায়। কোষ বিভাজন 3 প্রকার। কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার। কি কি? এমাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার। কি কি? এমাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। আজকে আমরা এমাইটোসিস এবং মাইটোসিস সম্পর্কে পড়ব। মিয়োসিসটা আমি তোমাদেরকে পরের ক্লাসে বুঝিয়ে দিব। প্রথমে চলো এমাইটোসিস। এমাইটোসিসটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, দেখো, যে কোষ প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে, কোনো জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করবে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাকে বলে? একটি কোষ
একটি প্রকৃত কোষ থেকে একটি মাতৃকোষ থেকে যখন তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে কোনো জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করবে, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি অ্যামাইটোসিস। আমি তোমাদেরকে সুবিধার জন্য লিখে দিচ্ছি যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে কি অ্যামাইটোসিস। তোমরা চিত্রের মধ্যে দেখো, চিত্রের মধ্যে লক্ষ্য করলেই বুঝতে পারবা এখানে কি কি আছে, সাইটোপ্লাজম আছে এবং একটি নিউক্লিয়াস আছে। দ্বিতীয় ধাপে দেখো এখানে ওই নিউক্লিয়াসটা সরাসরি লম্বালম্বি ভাবে ভাগ হয়ে গেছে, ডাম্বেল আকৃতির ভাগ হয়ে যাচ্ছে। এখানে সে আরো সরু হলো এবং এর পরের ধাপে গিয়ে দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ দুটি অপত্য কোষের সৃষ্টি করলো। এটাই হচ্ছে কি অ্যামাইটোসিস। এরপরে যাব আমরা মাইটোসিস। মাইটোসিস কাকে বলবো? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম কেবলমাত্র একবার বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াকে মাইটোসিস বিভাজন বলা হয়। এই মাইটোসিস বিভাজন আবার 5টি ধাপে সম্পন্ন হয়। মাইটোসিস বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়? 5টি ধাপে সম্পন্ন হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। কি বললাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মাইটোসিস কোষ বিভাজন পাঁচটি ধাপে সম্পন্ন হয়। যথা প্রোফেজ, প্রোমেটাফেজ,
মেটাফেজ, প্রোফেজ, ট্রু মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়? 5টি। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে আমরা প্রোফেজ সম্পর্কে পড়ব। প্রথমে আমরা কোনটা পড়ব? প্রোফেজ। তোমরা চিত্রটা লক্ষ্য করো, কি কি দেখতে পাচ্ছ? দেখো, প্রোফেজের বৈশিষ্ট্যগুলো আমরা চিত্র থেকেই বুঝে নিব। প্রোফেজের বৈশিষ্ট্যগুলো আমরা চিত্র থেকেই বুঝে নিব। এখানে কি কি দেখা যাচ্ছে দেখো, এখানে কোষ প্রাচীর, মধ্যখানে কি আছে? পানির ফুটা ফুটা যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম। আর বাইরে যে এই যে আঁকা বাঁকা সুতা দেখা যাচ্ছে, এই যে আঁকা বাঁকা ভিতরে সুতাগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কি ক্রোমাটিন। আর বাইরের যে পর্দা সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। আর এই যে কালো সেটা হচ্ছে কি নিউক্লিয় লাশ। তাহলে কি কি দেখা যাচ্ছে? তাহলে প্রোফেজের বৈশিষ্ট্য কি কি দাঁড়াবে দেখো। কোষের নিউক্লিয়াস আকারে বড়। এই যে কোষের নিউক্লিয়াসটা আকারে বড়। দুই নাম্বার কি হবে? পানি বিযোজনের ফলে, পানি বিযোজনের ফলে এই যে ক্রোমাটিন তন্তুগুলো দেখা যাচ্ছে সেগুলো সরু এবং আঁকা বাঁকা। পানি বিযোজনের ফলে ক্রোমাটিনগুলো সরু এবং আঁকা বাঁকা। সুতার মতো দেখায়। 3 নাম্বার, প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটিন উৎপন্ন করে। প্রতিটি ক্রোমাটিন, এই যে প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিন উৎপন্ন করে। এরপর তোমাদের এটিতে লেখা হয়েছে, আশা করি। আমি প্রথমটা মুছে দিচ্ছি, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য দিচ্ছি। এরপরে কি করবে? ক্রোমোজোম গুলো অর্থাৎ ক্রোমাটিন গুলো কি করবে? পর্যায়ক্রমে মোটা এবং খাটো হবে। মোটা ও খাটো হবে। তাহলে প্রোফেজের বৈশিষ্ট্যগুলো তোমাদের কাছে ক্লিয়ার? আশা করি তোমরা প্রোফেজের বৈশিষ্ট্যগুলো সবাই উঠিয়ে নিয়েছো। এবার আমি চলে যাব প্রোমেটাফেজ ধাপে। চিত্রটি তোমরা লক্ষ্য করো, এখানে দেখো নিউক্লিয়ার পর্দাটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং নিউক্লিয় লাশও আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে দেখো
এটাও কি হয়ে যাচ্ছে, নিউক্লিয় লাশও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং নতুন করে দেখো কত মেরু সৃষ্টি হয়েছে, উত্তর মেরু ও দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। এবং এখানে যে সুতা চিকন চিকন যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র, সেগুলো হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। তাহলে কি কি বললাম, নিউক্লিয়ার পর্দা বিলুপ্তির পথে এবং নিউক্লিয় লাশও বিলুপ্তির পথে। এবং কি হচ্ছে এখানে কতগুলো মেরু, দুই মেরু সৃষ্টি হয়েছে এবং স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটেছে। সাথে দেখো এই যে ক্রোমোজোমগুলো কি হয়ে গেল, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খাটো এবং মোটা হয়ে গেল। তাহলে বৈশিষ্ট্য কি দাঁড়াবে, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয় লাশ বিলুপ্ত করতে থাকে। দুটি মেরু সৃষ্টি হয় এবং স্পিন্ডল যন্ত্র দেখা যায়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত সংযুক্তকারী ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে বলা হয় আকর্ষক তন্তু। তাহলে মেটাফেজের বৈশিষ্ট্যগুলো তোমরা উঠিয়ে নাও। এরপরে আমরা চলে যাব মেটাফেজ ধাপে। তাহলে আমি মেটাফেজটা মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাব মেটাফেজ। মেটাফেজে কি কি দেখা যাচ্ছে দেখো তো তোমরা, এখানে বাইরে নিউক্লিয়াসের যে পর্দাটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে কিনা, টোটালি দেখা যাচ্ছে না। এবং নিউক্লিয় লাশও দেখা যাচ্ছে না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয় লাশের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে গেছে। এবং এখানে দেখো বিষুবীয় রেখা ও মেরুর পাশাপাশি বিষুবীয় অঞ্চলেরও সৃষ্টি হয়েছে। এবং ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করতেছে, বিষুবীয় রেখা বরাবর। স্পিন্ডল যন্ত্র দেখা যাচ্ছে এবং ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে মোটা হয়ে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি কি লিখতে পারবো, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয় লাশের সম্পূর্ণ বিলুপ্তি।
এবং স্পিন্ডল যন্ত্রের গঠনটাও সম্পূর্ণ হয়ে যায়। যন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। খাটো এবং মোটা হয়। প্রথমটা মুছে দিচ্ছি। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আশা করি তোমরা মেটাফেজ দাঁতটাও বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো। এখন আমরা চলে যাব অ্যানাফেজ দাঁত। অ্যানাফেজ দাঁতে তোমরা কি লক্ষ্য করতেছো? দেখো ক্রোমোজোমগুলো কি হয়েছে, দুই মেরুর দিকে ভাগ হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখানে যে একটা ছোট বিন্দু দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। এই যে এগুলা কি করছে, সেন্ট্রোমিয়ার দ্বারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দুই মেরুর দিকে, ঠিক আছে। এবং ক্রোমোজোমগুলো দেখো, ক্রোমোজোমগুলোর আকৃতি এল, ইংরেজি এল, বি, আই, জে এইরকম করে দেখা যাচ্ছে। তাহলে আমরা অ্যানাফেজ দশায় কি কি লিখতে পারবো? ক্রোমোজোম গুলো দুই ভাগে বিভক্ত হয়ে দুই মেরুর দিকে চলে গেছে। সরে যায়। দেখতে ইংরেজি এল, বি, আই, ও, জে অক্ষরের এখানে এই দুটো বৈশিষ্ট্যই মেন। তাহলে তোমরা অ্যানাফেজ দশাটা ভালো করে বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা চলে যাব টেলোফেজ অর্থাৎ শেষ ধাপে, মাইটোসিসের শেষ ধাপ। টেলোফেজ দশা অর্থাৎ মাইটোসিসের শেষ ধাপ। প্রথমে আমরা যখন প্রোফেজ দশা দেখেছিলাম, যখন আমরা প্রোফেজ দশা পড়েছিলাম, এই ধাপের মধ্যে ছিল একটা নিউক্লিয়াস। পর্যায়ক্রমে ভাঙতে ভাঙতে বিভাজিত হইতে হইতে ওখান থেকে কয়টা অপত্যকোষ তৈরি, অর্থাৎ কয়টা নিউক্লিয়াস তৈরি হলো? দুইটা। দ্যাট মিনস দুইটা অপত্যকোষ তৈরি হইল। একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্যকোষ? দুইটি। তাহলে মাইটোসিস ধাপের যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম সেটা মিলিয়ে দেখো, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের একবার করে বিভাজন ঘটবে এবং দুটি অপত্যকোষের সৃষ্টি হবে। তাহলে মাইটোসিস ধাপটা আমরা
এই প্রোফেজ দিয়ে শুরু করে পর্যায়ক্রমে চলে টেলোফেজ দশায় দুটি অপত্য কোষ পাবো। তাহলে টেলোফেজ ধাপের মধ্যে বৈশিষ্ট্যগুলো হবে প্রায় প্রোফেজের অনুরূপ, শুধুমাত্র ভিন্ন হবে এখানে দুটি অপত্য কোষের সৃষ্টি। অপত্য কোষগুলো বিপরীত মেরুতে গিয়ে পৌঁছায়। ক্রোমোজোমগুলোর মধ্যে আবার পারে সংযোজন করবে। আবার সরু ও আঁকা বাঁকা হয়ে যায়। এই দুটো বৈশিষ্ট্য তোমাদের লেখা শেষ আশা করি। আমি 3 নম্বর বৈশিষ্ট্যটা প্রথম বৈশিষ্ট্যটা মুছে লিখতেছি এবং নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরায় আবির্ভাব করতে। এই ধাপে এসে স্পিন্ডল তন্ত্রগুলো ধীরে ধীরে বিলুপ্ত হবে। তাহলে আজকে আমরা কি কি করলাম? কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের মধ্যে দুটি ধাপ থাকে অর্থাৎ মাতৃকোষ এবং অপত্য কোষ, এবং কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন 3 প্রকার, মাইটোসিস, হেমাটোসিস, মিয়োসিস। এই মাইটোসিস, হেমাটোসিস, মিয়োসিসের মধ্যে আমরা আজকে দুটি ধাপ করলাম, হেমাটোসিস এবং মিয়োসিস। মিয়োসিসের মধ্যে আবার 5টি ধাপ আছে, ওই 5টি ধাপও আমরা আজকে ভালোভাবে বুঝে নিলাম। আশা করি তোমরা সবগুলো নোট করে নিয়েছো এবং এগুলো তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেবে। আজকে এই পর্যন্তই। সবাইকে নেক্সট ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখতেছি। খুদা হাফেজ।